কোনো উপদেষ্টা বলতে পারবে না যে তাকে ফোন দিয়ে কোনো ব্যক্তিগত সুবিধা কিংবা কোনো অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাদের কথা এখন আইন আদালত থেকে শুরু করে অনেক জায়গায় চলে, তারা বলতে পারবে না যে 1.5 বছরে সচিবালয়ে গিয়ে তাদের সাথে একবারের জন্য দেখা করেছি। পুরো সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পুরো ঢাকায় 3,66,00,000 মানুষ বসবাসের। সেই অনুপাতে উত্তরায় কেউ যদি একজন অসুস্থ হয়, তাকে ঢাকা মেডিকেল নিতে নিতে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়ে যায়। উত্তরায় যে হসপিটালগুলো আছে, উত্তরার আধুনিক হাসপাতাল থেকে ইবনে সিনা, যেই হসপিটালগুলি বলেন, এগুলো কিন্তু প্রাইভেট হসপিটাল। এখানে একজন মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তর ও কিন্তু চিকিৎসার জন্য গিয়ে সেই সেবাটা পান না। ফলে আমাদেরকে এখানে নাগরিকের জন্য প্রত্যেকটি ওয়ার্ড এবং থানায় ন্যূনতম একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা ভিশনের নির্বাচনী পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেফাত শাকিল। দর্শক, আজকের পর্বে আমরা এসেছি ঢাকা 18 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনার জন্য রয়েছেন ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত এবং 10 দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিব। আরিফুল ইসলাম আদিব জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে তিনি ঢাকা মহানগরী উত্তর শাখার আহ্বায়ক। আরিফুল ইসলাম আদিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আপনাকেও ধন্যবাদ। আপনাকে এনসিপি মনোনয়ন দিয়েছে, একই সঙ্গে আপনাদের যে জোট সেখান থেকেও আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় আসলে কি কারণে আপনার দল এবং জোট আপনাকে বাছাই করলো? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে বাংলা ভিশনের মাধ্যমে যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টি এবং 10 দলীয় যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বিষয় হচ্ছে, নির্বাচনের সময় প্রার্থী হওয়াটা যে কোনো রাজনৈতিক দল কিংবা জোট সাধারণত যাদেরকে প্রার্থী করেন তাদের বিগত রাজনৈতিক অবদান, তাদের রাজনৈতিক বোঝাপড়া এবং একই সাথে তার ভবিষ্যৎ রাজনৈতিক কী অবদান রাখতে পারবে সব কিছু সম্মিলিতভাবে চিন্তা করেই দিয়ে থাকে আর কি। আমাদের বিশেষ করে বাংলাদেশে 2018 সালে দ্বিদলীয় রাজনীতির বাহিরে যখন একটি নতুন রাজনৈতিক ধারা শুরু হতেছিল, বিশেষ করে তখন থেকে আমাদের এই রাজনৈতিক পথ চলা শুরু। 18 সালের কোটা সংস্কার আন্দোলন, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এবং একই সাথে যে বিষয়টি হচ্ছে যে এই যে নির্বাচনটি সর্বশেষ 2024-এ ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ, সেই নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছিল 16টি ছাত্র সংগঠনের সমন্বিত। সেই ছাত্র সংগঠনের সংগঠক হিসাবে ভূমিকা পালন করা হয়। তো ফলশ্রুতিতে আমি যেটি বলবো যে বাংলাদেশে 2014 সালের পরেই এই বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান শুরু হয়। সেই উত্থানের শক্তিতে কিছু জায়গায় ভূমিকা রাখার সুযোগ হয়েছিল আমাদের, এবং আমরা তখন চিন্তা করেছিলাম যে 54 বছরে বাংলাদেশের যে শাসনতান্ত্রিক কাঠামো, একই সাথে গত 17 বছরের যে ফ্যাসিবাদী শেখ হাসিনার সময়টি ছিল, এই দুটিতে আসলে কখনোই বাংলাদেশের নাগরিকদের যে নাগরিক হিসাবে মানে দল মত, সরকারি দল, বিরোধী দল কিংবা পেশাগত পরিচয়, ধর্মীয় পরিচয় এবং আর্থসামাজিক অবস্থানের ঊর্ধ্বে ওঠে একটা নাগরিকের মর্যাদা কখনোই প্রতিষ্ঠিত হয়নি। সেই জায়গা থেকে আমরা দলের নামও আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ বাংলাদেশের জনগণের নাগরিক যে মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমাদের এই জাতীয় নাগরিক পার্টির পথ চলা শুরু হয়েছে। এর সাথে যারা উদ্যোক্তা হিসাবে আমরা কাজ করেছি, আমাদের কিন্তু সেই 2014, 15, 16 সাল থেকেই আমাদের রাজনৈতিক জার্নিটা শুরু হয়েছে। আমরা মনে করছি যে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যেতে হলে এখানকার শাসনতান্ত্রিক মৌলিক কাঠামোগত পরিবর্তন দরকার এবং একই সাথে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। সেই মৌলিক সংস্কারটা সাধিত হবে আগামীতে যে জুলাই সনদের জন্য বাস্তবায়ন যে আদেশটি গণভোটের মাধ্যমে যেটি হবে সেই জায়গাটি, এবং একই সাথে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা কিন্তু সময় সাপেক্ষ হবে। এবং আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, সেই পরিবর্তনটা শুধুমাত্র এনসিপি না, বরঞ্চ অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, গণ অধিকার, গণসংহতি, প্রত্যেকটা দলেরই সম্মিলিত প্রয়াসে কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে। যদি বললেন যে এনসিপি কি পরিবর্তন করেছে, এনসিপি বাংলাদেশে একটি জিনিস দেখেছে যে বাংলাদেশের রাজনৈতিক দলে এক ব্যক্তির কিন্তু সকল ক্ষমতাবান থাকেন। ওই এক ব্যক্তি যখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হন তখন রাষ্ট্রের সকল ক্ষমতার ওই এক ব্যক্তি কেন্দ্রিক থাকে। ফলশ্রুতিতে রাষ্ট্রের অন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সরকার, সরকারি দল
এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল কিছুর কিন্তু এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা চর্চিত হয়, ফলে এখানে আস্তে আস্তে সেটা ফ্যাসিবাদে স্বৈরতান্ত্রিক মনস্তাত্ত্বিক রূপান্তর হয়। তো এই সংগ্রামের জায়গা থেকে আমার দীর্ঘদিনের কাজ করা হয়েছে। 18 সালের পর থেকে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক লড়াইয়ের পক্ষে অন্তত গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি রাজনৈতিক সংগঠন এবং দলের সংগঠক হিসাবে কাজ করেছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম 2021 থেকে 2024 সাল পর্যন্ত। 2021 সালে তখন তরুণদের যে দল গণ অধিকার পরিষদ, সেটার প্রতিষ্ঠাকালীন সংগঠকের ভূমিকা পালন করেছি এবং সেটির তখন অঙ্গ সংগঠনগুলো যেটিগুলো প্রতিষ্ঠিত হয়েছে, শ্রমিক অধিকার পরিষদ কিংবা যুব অধিকার, তার সাথেও সমন্বয়ক হিসাবে কাজের ভূমিকা হয়েছে। এরপরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি, সেটারও প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়কের হিসাবে দায়িত্ব পালন করছি। আর এই দীর্ঘ পথ চলায় 8 থেকে 10 বার ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীর দ্বারা নির্যাতিত হয়েছিলাম। বিশেষ করে 2019 সালে ডাকসুর তৎকালীন রুমে ছাত্রলীগের তখনকার নেতৃত্বে সন্ত্রাসীরা এবং মুক্তিযুদ্ধ মঞ্চে যে হামলা করেছিল, সে হামলায় শারীরিকভাবে আমি খুব ক্ষতিগ্রস্ত হই এবং সেখানে তখন আমার কিডনি ডায়ালিসিসের করতে হয়, একই সাথে চোখের দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হয়। ফলশ্রুতিতে পুরো সামগ্রিকভাবে এই ফ্যাসিবাদের সময় সাহস নিয়ে রাজপথে টিকে থাকা, ত্যাগ এবং সংগঠকের ভূমিকা, কারণ সংগঠকের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সংগঠন দাঁড়িয়ে গেলে আপনারা দেখছেন যে এই ফ্যাসিবাদের সময় আপনার যে নতুন গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যেভাবে ভূমিকা রেখেছে, একই সাথে আমি বিগত সময়ে যে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা পালন করছি, সেই ছাত্র সংগঠনগুলো কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র অধিকার পরিষদ। ফলে এই যে একটা সংগঠন করার যে দীর্ঘমেয়াদী এবং যে সংগঠনগুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে অনবরত কাজ করে যাচ্ছে, তা আমি মনে করি সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমাকে মনোনীত করেছেন এনসিপি এবং একই সাথে 10 দলীয় যে জোটের শীর্ষ নেতৃত্ব তারা, সেজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছেন। আগামীর দিনে যেন এই বিশ্বাস এবং আস্থা জনগণের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মানবিক নাগরিক অধিকারের পক্ষে যেন কাজ করতে পারি, সেটির জন্য দোয়া চাই। আপনাকে আপনার দল জোট মনোনীত করেছে, এখন হচ্ছে জনগণের কাছে আসলে আপনার পরীক্ষার পালা। জনগণ আপনাকে কি কারণে বাছাই করতে পারে, আপনি কি মনে করেন? জনগণ আমাকে বাছাই করবে কারণ আমার বিগত সময়ের যে ভূমিকা, সেখানে জনগণ দেখেছে যে দেখেন শুধু আমাকে না, মানে আমাদের জেনারেশনের আমরা যারা এবার প্রার্থী হয়েছে, বিশেষ করে নাগরিক পার্টির পক্ষ থেকে, এদের জার্নিটাই হয়েছে পুরো রাষ্ট্র, জনগণ যখন আশাহত হয়েছে, রাজনীতি নিয়ে যখন তরুণরা বিমুখ হয়েছে, বাংলাদেশের 18 কোটি জনগণ যখন আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছে যে শেখ হাসিনার মৃত্যুর আগে মনে হয় তার পতন হওয়া সম্ভব না, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু 64 দল মিলেও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য করে, মানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেছিল, যুগপৎ আন্দোলন করেছিল, কিন্তু শেখ হাসিনাকে সরানো সম্ভব হয় না। সেই জায়গার থেকে কিন্তু শিক্ষার্থীরা, সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী এবং সাধারণ জনতা, ছাত্র শ্রমিক জনতাকে সম্মিলিতভাবে এই সরকারকে পতন করতে পেরেছে। সেই জায়গায় একটা সাহসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, সেই জায়গাটা জনগণ আমাদের সাহসের জায়গাটা দেখেছে। দ্বিতীয়ত আমি স্পষ্ট করে বলতে পারবো যে বিগত 1.5 বছরে আমি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির দায়িত্বে ছিলাম, ফলশ্রুতিতে যে সরকারটি গঠিত হয়েছে সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার গঠনের সমন্বয়ে আমাদের একটা ভূমিকা ছিল। ফলশ্রুতিতে সরকারের অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা আমার খুব কাছের কিংবা হচ্ছে পূর্ব পরিচিত থাকা সত্ত্বেও আমি স্পষ্ট করে বলতে পারবো যে 8ই আগস্টের পূর্বে অনেক উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য আমি নিজে সরাসরি ফোন দিয়েছিলাম, কিন্তু সরকার গঠনের পরে আমি নিজে আমার ব্যক্তিগত সুবিধা কিংবা আমার পরিচিতদের সুবিধার জন্য কোনো উপদেষ্টা বলতে পারবে না যে তাকে ফোন দিয়ে কোনো ব্যক্তিগত সুবিধা কিংবা হচ্ছে কোনো অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাদের কথা এখন আইন আদালত থেকে শুরু করে অনেক জায়গায় চলে, তারা বলতে পারবে না যে 1.5 বছরে সচিবালয়ে গিয়ে তাদের সাথে একবারের জন্য দেখা করেছি। আমি একই সাথে এখানে শ্রম
সংস্কার কমিশনের দায়িত্ব পালন করেছিলাম। সেই জায়গায় শুধু সচিবালয় 2বার প্রবেশ করেছি, অথচ আমাদেরকে নানা ধরনের ট্যাগ দেওয়া হয় যে সচিবালয়ে আমরা পড়েছিলাম নানা ধরনের। বরঞ্চ আমি সেই জায়গাটি থেকে না থেকে বরঞ্চ দলের জন্য সংগঠিত করার জন্য জায়গাটি কাজ করেছি। ফলে জনগণ আমাকে দিবে প্রথমত আমার সাহসী ভূমিকা, দ্বিতীয়ত বিষয় হচ্ছে সুযোগ থাকা সত্ত্বেও আমার যে সততা থাকা এবং সৎ থাকার যেটা অবস্থান, সেই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনটি বাংলাদেশের পরিবর্তনের নির্বাচন। 54 বছরে বা নাগরিকের অধিকার যেখানে প্রতিষ্ঠিত হয়নি, মানবিক মর্যাদা, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি, সেই জায়গাটিতে যারা রাজপথে জোরালো ভূমিকা পালন করেছে, যেই তরুণরা ভূমিকা পালন করেছে, এবং একই সাথে আমাদের যে জুলাই সনদ প্রণীত হয়েছে মৌলিক সংস্কারের ভিত্তিতে, দলের পক্ষ থেকে সেখানেও আমাকে মাঝে মাঝে প্রতিনিধিত্ব করা হয়েছে। ফলে আগামীর যে নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচন নয়, এই নির্বাচনে একটি গণভোটের মাধ্যমে একটি মৌলিক সংস্কারের পরিবর্তন নির্বাচন। যেহেতু দলের পক্ষ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেছি, ফলে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা কিংবা হচ্ছে ভূমিকা রাখার সুযোগ হবে, সেটা তুলনামূলক অন্যান্য প্রার্থীর তুলনায় আমার ক্ষেত্রে, যেহেতু আমি সরাসরি দায়িত্ব পালন করেছি, সেটা তুলনামূলক বেশি সম্ভব হবে। ফলে এই জায়গাটিতে অর্থাৎ মৌলিক পরিবর্তনের জায়গাটিতেও তারা চাইলে একটি ভূমিকা রাখার হচ্ছে তারা চেষ্টা করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সাহস, সততা এবং একই সাথে আগামীর দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে বাংলাদেশের মৌলিক পরিবর্তনের জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য সেই জায়গাটিতে জনগণ আমাকে মনোনীত করবে। শুধুমাত্র বিগত দিনের ভূমিকা না, একই সাথে আগামী দিনের বাংলাদেশ নিয়ে, বিশেষ করে যেহেতু আমার আসনটি, পুরো আসনের এরিয়াটি ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, ফলে এখানকার নাগরিক জীবন, নাগরিক নিরাপত্তা, মানবিক নগরী গঠন হওয়া, আধুনিকায়ন হওয়া, সব কিছু নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। সেইগুলো আমরা জনগণের সামনে, আমাদের ভোটারদের সামনে স্পষ্ট আমরা করব। সেটা জানতে চাই যে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, এখান থেকে কি করতে চান আপনি? জনগণ যদি আপনাকে সে দায়িত্বটা দেয়, সেটা কিভাবে পালন করবেন? জনগণের সামনে আমাদের করার একটা বিশদ আমাদের পরিকল্পনা আছে। প্রথমত আমি যেই জায়গাটি বলবো, আমরা তো প্রথমত বলেছি মৌলিক পরিবর্তনের জায়গায়, কিন্তু একই সাথে আমাদের এখানকার, আমার যে পুরো ঢাকা 18 আসনটি, এখানকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত, বিমানবন্দর, পুরো থানা, পুরো জায়গাটি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে কিন্তু এটি গঠিত। ফলশ্রুতিতে আমার পুরো আসনটি একটি নগরের অন্তর্ভুক্ত জায়গা। ফলে এখানে আমার মূল মোটো হচ্ছে 3টি। একটি হচ্ছে নিরাপদ নগরী, নিরাপদ, মানবিক এবং একই সাথে পরিকল্পিত এবং আধুনিক। এই 3টার সমন্বয়ে আমার পরিকল্পনা থাকবে। প্রথমত হচ্ছে এখানকার দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জীবন জীবিকার জন্য একটি নিরাপদ বাসযোগ্য নগরী করা গুরুত্বপূর্ণ। আজকেও এই সকালে একটি দুর্ঘটনায় প্রায় 6 জন মারা গিয়েছেন অগ্নিকাণ্ডে। সেখানে এই যে ধরেন যে পুরো আসনের ভিতর সবচেয়ে পরিকল্পিত নগরী বলা হয় উত্তরা মডেল টাউন, সেখানে রাতে ঘুমিয়ে নিচে অগ্নিকাণ্ড ঘটেছে, ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে কিন্তু মারা গেছেন। আমরা সেখানে শুনেছি, অভিযোগ করেছি যে উপরের ছাদটি তালা মারা ছিল। তাহলে আপনি দেখেন, একটি ঢাকায় যারা থাকে, এখানে আমরা যেটি দেখি যেখানকার বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার ভিতরে সম্পর্কটি সুসম্পর্ক স্থাপিত হয় না, অর্থাৎ ভাড়াটিয়াকে একটা অবিশ্বাসের চোখে দেখা হয়। শুধু ভাড়াটিয়া না, যারা ঢাকায় প্রতিবেশী থাকে পারস্পরিক অবিশ্বাসের মধ্যে থাকে। ফলে অবিশ্বাস যেখানে থাকে সেখানে কিন্তু নিরাপত্তা থাকে না। প্রথমত আমাদের এখানে কাঠামোগত পরিকল্পিত নিরাপত্তা জোরদার করতে হবে। এর পাশাপাশি নিজেদের ভিতরে একটি কমিউনিটি সম্পর্ক বিল্ড আপ করেও কিন্তু নিরাপত্তাটা জোরদার করতে হবে। দেখেন, আজকে যদি এই ভাড়াটিয়ার কাছে ছাদের চাবিটি থাকতো, তাহলে হয়তো এখানে 6টি প্রাণ বেঁচে যেতে পারত। তাহলে একই সাথে এখানে একটা পরিকল্পিত, অপরিকল্পনা কি, যেমন ধরেন এখানে বিদ্যুৎ সার্কিটের অগ্নিকাণ্ড হতে পারে, একই সাথে সিলিন্ডার গ্যাসের লাইনের সমস্যার কারণে, যদিও এখনও ফায়ার সার্ভিস জায়গাটা আইডেন্টিফাই করেন, সাধারণত এগুলোর কারণেই বিদ্যুৎ হয়। ফলে সেখানে যদি এটি পরিকল্পিতভাবে এখানে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইনগুলো যদি সঠিকভাবে থাকে, তাহলে এই পরিকল্পনাটার মাধ্যমে এটা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক, কমিউনিটির অ্যাডভান্স রিলেশন, অর্থাৎ কমিউনিটির যে দায়িত্ব থাকে পারস্পরিক, সেটার মাধ্যমে এই নিরাপত্তা জায়গাটা সম্ভব। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, এখানকার নিরাপদ বাসযোগ্য করার জন্য কিন্তু পরিকল্পিতভাবে মানুষের একটি বাসস্থান করার জন্য
সেখানে আরও যে গুরুত্বপূর্ণ যে এখানের বেশ কিছু এরিয়া আছে, সেই জায়গাগুলো বিশেষ করে অনেক সময় নানা ধরনের চুরি ছিনতাই নানা ধরনের ঘটনা ঘটে। সেখানে যদি আমরা পুরো এরিয়াটাকে সিসিটিভির আওতায় নিয়ে আসতে পারি, সেই জায়গাটিও কিন্তু একটি নিরাপত্তা জোরদার করবে। এখানে ঢাকার নগরীটা মানুষের জন্য একটা নিষ্ঠুর, মানে আপনি ঢাকায় এসে মানে আত্মীয়র বাসায়ও থাকার মতন কিন্তু আপনি থাকতে পারবেন না, কারণ এখানে স্পেস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যস্ততা এবং নানাবিধ কারণে। এই যে ঢাকার এই আসনের বা পুরো সামগ্রিকভাবে আমাদের জনগোষ্ঠীর একটা অর্ধেক অংশ কিন্তু নারীরা। ফলে নারীরা যখন বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান এবং আসেন, এই পুরো জায়গাটি তাকে কিন্তু এক ধরনের ভয় আতঙ্কর মধ্যে কিন্তু থাকতে হয়। বাসায় যারা থাকেন তারাও তার জন্য একটি চিন্তা থাকেন, তারও পরটি চিন্তা থাকেন। ফলে তার এই যে পুরো জায়গাটি যদি নিরাপদ করা যায়, শুধু এই নিরাপত্তা না, আপনি এখানে দেখবেন যে পাবলিক স্পেসগুলোতে বিশেষ করে নাগরিকরা যখন পাবলিক স্পেসে থাকেন, তখন পাবলিক স্পেসে কিন্তু কোনো নিরাপত্তাটা কিন্তু আসলে থাকে না। যেমন ধরেন তারা যদি ওয়াশরুমে যেতে চান, কিংবা হচ্ছে সেটার কিন্তু তারা পান না। পাবলিক স্পেসে আপনি দেখবেন যে পাবলিক যে টয়লেটগুলো সেগুলা কিন্তু আসলে খুবই অ্যাভেলেবেল নাই, মানে অ্যাভেলেবেল তো মানে নাই বা তেমন যথেষ্ট নাই। ফলে যেটি হয় যে নারীর স্বাস্থ্যজনিত একটি নানা ধরনের জটিলতায় ভোগান্তি হয়। পাবলিক যে বাসগুলো আছে সে বাসে কিন্তু নারীদের চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা ঘাটতি হয়। ফলে প্রত্যেকটি বাস যদি সিসিটিভির আওতায় চলে আসে স্পেশালি, এবং হচ্ছে পুরো জায়গাটি যদি সিসিটিভির আওতায় আসে, ফলে এখানে প্রাথমিক একটা নিরাপত্তা তার নিশ্চিত হবে। দ্বিতীয়ত নারীর স্বাস্থ্যর সাথে উইমেন ফ্রেন্ডলি যদি আমরা এখানকার এই জায়গাগুলো দেখি, সেই জায়গাটি নিরাপত্তা হবে। আরেকটি হচ্ছে যে দেখেন ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে জনসংখ্যা অনুপাতে আপনার স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সেবাটা নাই। স্বাস্থ্যসেবার ধরেন ঢাকা মেডিকেল আছে, পিজি হসপিটাল আছে, কিন্তু এইখানের পুরো সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পুরো ঢাকায় 3,66,00,000 মানুষ বসবাসের। সেই অনুপাতে উত্তরায় কেউ যদি একজন অসুস্থ হয়, তাকে ঢাকা মেডিকেল নিতে নিতে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়ে যায়। উত্তরায় যে হসপিটালগুলো আছে, উত্তরা আধুনিক হাসপাতাল থেকে ইবনে সিনা, যেই হসপিটালগুলি বলেন, এগুলো কিন্তু প্রাইভেট হসপিটাল। এখানে একজন মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তর ও কিন্তু চিকিৎসার জন্য গিয়ে সেই সেবাটা পান না। ফলে আমাদেরকে এখানে নাগরিকের জন্য প্রত্যেকটি ওয়ার্ড এবং থানায় ন্যূনতম একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থা করতে হবে, যেখানে ন্যূনতম সে চিকিৎসাটা পায়। এখানে কুর্মিটোলা হসপিটাল আছে কিংবা সিএমএইচ আছে। আপনি জানেন যে সিএমএইচে চাইলে একজন সাধারণ নাগরিক ওটার মানে যে গতিপথ, মানে যাওয়ার যে পথ, সেটা খুঁজতে খুঁজতে তার ধরেন হচ্ছে 2 দিন অলমোস্ট চলে যাবে। ফলে সাধারণ নাগরিকের চিকিৎসা সহজলভ্য করার জন্য, মানে নাগরিক তার টাকা দিয়ে চিকিৎসাটা নেবে, সেটা কিন্তু সে পাচ্ছে না। ঢাকায় ওয়ার্ডের জনসংখ্যা অনুপাতে আপনি প্রাইমারি স্কুল, ঢাকায় কয়টা প্রাইমারি স্কুল নাম করা তো দূরের কথা, আপনি নামই বলতে পারবেন না। ফলে প্রতি বছর এখানকার নাগরিকরা তার সন্তানকে পড়ানোর জন্য যে পরিমাণ, তার 2টো সন্তান থাকলে তার বাসা ভাড়া, তার খাওয়া দাওয়া, তার যাতায়াত খরচ দিয়ে সন্তানকে শিক্ষা দিতে পারে না। ফলে উত্তরার একটা বড় অংশ, বিশেষ করে উত্তরখান দক্ষিণখানে, এখানকার শ্রমজীবী মানুষের বসবাস। তারা তাদের সন্তানকে কিন্তু ঢাকায় তারা থাকেন কোনো রকম কুড়ে ঘরে থেকে বা টিন সেটে থেকে, তার সন্তানকে কিন্তু গ্রামে পাঠিয়ে দেন। ফলে তার সন্তানকে শিক্ষার জন্য তার নিজের কাছে রাখতে পারে না। ফলে আমরা যখন একটি নগরীর জন্য মানবিক, আধুনিক এবং একই সাথে একটি নিরাপদ নগরী করতে চাবো, তখন আমাকে কিন্তু যার ইনকাম মাসে 15,000 টাকা, তার জন্য চিন্তা করতে হবে। আবার উত্তরার সবচেয়ে দামি ফ্ল্যাটে যে থাকেন, তাকেও সমানভাবে চিন্তা করে আমাকে ডিজাইনটা করতে হবে। ফলে ওই যে শ্রমজীবী মানুষের যদি সন্তানের শিক্ষার কথাটা চিন্তা করি, তাহলে আমাকে এখানকার প্রাইমারি সরকারি স্কুলগুলোর কিন্তু মান উন্নয়ন করতে হবে, সেগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। ফলে আমরা যদি নির্বাচিত হই, এখানকার স্থানীয় সরকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এখানকার রাজুক এবং পুরো জাতীয়ভাবে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। সেটার জন্য আমার একটা স্পেশাল চিন্তা আছে যে ঢাকা চার্টার কিংবা ঢাকা সনদ নামে একটা নির্দিষ্ট একটি ইশতেহার করা, যেই সনদে নিরাপদ,
মানবিকতা এবং আধুনিকতা সুপরিকল্পিত তিনটার সমন্বয় করে মানুষের জীবন নিরাপদ হবে, জীবন জীবিকা নিরাপদ হবে। শ্রমজীবী মানুষের এখানে প্রায় দেখবেন যে উত্তরায় গার্মেন্টসের 1 মাস 2 মাস 3 মাসের বেতন বকেয়া রেখে গার্মেন্টসটা বন্ধ করে দেন। ফলে এই যে শ্রমজীবী মানুষের প্রায় সময় তার অধিকারটা রক্ষিত হয় না। একই সাথে আমি কিন্তু যেহেতু শ্রম সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছিলাম, ফলে আমরা কিন্তু এই শ্রমিকদের স্বীকৃতি এবং ন্যূনতম জাতীয় মজুরির একটা প্রস্তাবনা দিয়েছি। আমার দলের 24 দফার ভিতরে অন্যতমভাবে এই শ্রমিকদের জাতীয়ভাবে ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার জাতীয় ন্যূনতম জাতীয় শ্রম কমিশন এবং স্থায়ী শ্রম কমিশন করার জন্য প্রস্তাবনা আছে। ফলে শ্রমিকদের সেই অধিকারটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সাধারণ নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে উত্তরার এই টাউনের কেন্দ্রিক প্রচুর মানুষ ভাসমান ছিন্নমূল থাকে। ফলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিকল্পনা সামাজিক সরকারের আমরা জানি সরকার একটা সামাজিক সুরক্ষা থাকে, বাজেটের একটা অংশ, সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে হয় না। ফলে আমরা ভবিষ্যতে যেটি চিন্তা করব যে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য একটা নির্দিষ্ট স্পেশাল বাজেট থাকতে হবে এবং একই সাথে আপনি জানেন যে আবাসিক এরিয়ার ভিতর অপরিকল্পিতভাবে কেমিক্যাল গুদাম থাকে। কিছুদিন পূর্বে মিরপুরে এই অগ্নিকাণ্ডে 16 জন মারা গেছে। প্রায় সময় ঢাকার আবাসিক এরিয়ার ভিতরে অপরিকল্পিত হোটেল কিংবা গার্মেন্টসের থাকার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। ফলে সেখানেও কিন্তু জীবনের অনিরাপত্তা আসে। ফলে সম্মিলিতভাবে আমাদের এখানে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের নির্দিষ্ট আইন আছে, সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু আইন আছে, আমাদের এখানে শিল্প মন্ত্রণালয়ের কিছু আইন আছে, কিন্তু আইনগুলো এক এক জায়গায় থাকায় সম্মিলিতভাবে একটা সিটি কর্পোরেশনের সুনাগরিকের একটা মৌলিক যে দায়িত্ব সম্পন্ন যে কী আইন থাকা উচিত সেটা কিন্তু সুনির্দিষ্টভাবে নাই। ফলে ঢাকা সনদের মাধ্যমে কিংবা ঢাকা চার্টারের মাধ্যমে একটা নিরাপদ এবং উদাহরণযোগ্য আমরা যদি একটি নগরী করতে পারি, যেটির উদাহরণ আমাদের বাংলাদেশের অন্য সিটি কর্পোরেশনগুলোতেও আমরা করতে পারবে। এখানে আরেকটি জাস্ট বলি, একসাথেই বলে ফেলি, সেটি যে দেখেন ঢাকায় কিন্তু হাঁটা চলার স্পেস নাই, শিশুদের জন্য বিকাশের জন্য নির্দিষ্ট পার্ক নাই, ফুটপাতগুলো হকারগুলো দখল করে। ফলে এখানকার যানজট একটা বড় সমস্যা, বিশেষ করে উত্তরায় যানজটটা অনেক বড় সমস্যা। আবদুল্লাপুরের এই জায়গা থেকে শুরু করে এই পুরো উত্তরা পর্যন্ত পুরো যানজটটা থাকে। এইখানকার যদি একটু পরিকল্পনা করা যায়, সিটি বিআরটিএ থেকে শুরু করে পুরো সিটি কর্পোরেশনটা সম্মিলিতভাবে এই যানজটটা নিরসন করা যায়। যানজট নিরসনের জন্য এখানকার যে অপরিকল্পিত হকার আছে তাদেরকে একসাথে উচ্ছেদ না, বরঞ্চ তাদের জন্য নির্দিষ্ট জায়গায় যদি একটা অংশ পুনর্বাসন করা যায়। আমাদের এখানে বিশেষ করে অটোরিকশা, অনিয়ন্ত্রিত অনেক অটোরিকশা, সেই অনিয়ন্ত্রিত অটোরিকশার যদি নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্টভাবে নিবন্ধন করা যায় যে কারা চালাচ্ছেন, কিভাবে চালাবেন, তাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি একটা সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা যায়, তাহলে এই শ্রমজীবী মানুষের জীবিকাও নিশ্চিত হবে এবং নগরীটাও নিরাপদ হবে। সামগ্রিকভাবেই আমাদের সব কিছু নিয়ে এটা সুপরিকল্পনা আছে। আপনি প্রথমত আপনি তরুণ, নতুন একটি দলের প্রার্থী, আপনাদের প্রতীকটাও নতুন। এই ক্ষেত্রে এখানে বিএনপির আপনার নিকট সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো আমরা দেখছি যে ধানের শীষ বিএনপি, চ্যালেঞ্জ ফিল করছেন কিনা? আমি চ্যালেঞ্জ ফিল করছি না, কারণ দেখেন আমরা এমন সময়ে রাজনীতি চিন্তা করেছি যখন আসলে অন্ধকার ছিল, চারদিকে সব কিছু একটি নিরাশার মধ্যেই আমরা আশার আলো জ্বালিয়েছি। ফলশ্রুতিতে এখন যখন জনপ্রতিনিধিত্বের এখানে প্রতিদ্বন্দ্বী করছি, সেখানেও কিন্তু আমাদের বিগত দিনের যে সাহসের অভিজ্ঞতা, যে নতুন কিছু সৃষ্টি করার যে অভিজ্ঞতা এবং নতুন কিছু করতে চাওয়ার যে আমাদের প্রবল ইচ্ছা, সেই জায়গাটিতে আমি মোটেও চ্যালেঞ্জ ফিল করছি না। একই সাথে আমাদের দলের যে প্রতীক শাপলা কলি, সেই জায়গাটি কিন্তু প্রত্যেকটি শিশু, এখানকার মানুষের আবহমান থেকে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের কাছে শাপলাটা কিন্তু খুবই সুপরিচিত। ফলে এই শাপলা কলিও খুব সুপরিচিত মার্কা। আমরা যদি এখন জনগণের কাছে যেতে পারি, জনগণের সাথে আমাদের মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের বিজয় নিয়ে আসতে পারব। আপনারা যদি নির্বাচিত হন, ধরেন আপনি এই আসনে নির্বাচিত হলেন এবং আপনাদের জোট সরকার গঠন করলো, আমরা বিগত সরকারের সময় দেখেছি যে জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিরোধী পক্ষকে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে। আপনারা কি করবেন? দেখেন, আমরা যদি আমাদের 10 দলীয় যে জোট, যেহেতু 10টি দলের সকল সাংগঠনিক শক্তি সম্মিলিতভাবে কাজ করবেন, ফলে আমরা আশা করতে পারি বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে, বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে,
বাংলাদেশের মানুষ 10 দলের পক্ষে রায় দিবেন। সেই জায়গা থেকে আমাদের সরকার গঠন হলে বিরোধী দল তো দূরের কথা, মানে সংবিধানে কিন্তু বিরোধী দলের রাজনৈতিক অধিকার আছে। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের একটা মৌলিক নাগরিক এবং সাংবিধানিক যে অধিকার আছে, সে অধিকার ন্যূনতম খর্ব করার চেষ্টা কিংবা হচ্ছে দমন করা সেটা চলবে না। কারণ আপনি বলছেন যে দেখেন, আমরা দেখেছি হাসিনার সময় কি করেছে, বিরোধী দলকে কিন্তু তারা রাস্তায় মিছিল মিটিং সংগঠন করতে দেয়নি, প্রতিবাদ জানাতে দেয়নি। মেরে ফেলার পরে বাপ মা যে একটা প্রতিবাদ করবে সেই প্রতিবাদ করতে দেয়নি, গোয়েন্দা সংস্থার দ্বারা করছে। ফলশ্রুতিতে সেই রকম জায়গাটি কখনোই বাংলাদেশ ফিরে আসবে না। তার প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা নতুন বাংলাদেশ করতে চাই, যেখানে শুধু বিরোধী দল না, যেই নাগরিকের কোনো পরিচয় নাই, মানে পরিচয় নাই বলতে যাদেরকে আমাদের সোসাইটি অনেক সময় চিন্তা করে যে সে দুর্বল, এই যে দুর্বল মনে করে, একজন মানুষ, একজন নাগরিক মানুষ হিসাবেই সে শক্তিশালী। তার মানবিক যে অধিকারগুলো, সে অধিকারগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সবশেষ আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? ভোটারদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আগামীর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী, এবং আমরা চাই যে পরিবর্তনের জন্য 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছেন। শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন, শহীদ আবরার শহীদ হয়েছেন, যেই জীবন দিয়েছেন, যে কারণে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা জীবন দিয়েছেন। আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামে, আমি আরও 5 বছর আগে সীমান্ত হত্যার বিরুদ্ধে আমি অনশন করেছিলাম, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি আমার রাজনৈতিক সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। সেই জায়গাটিতে তারা আমাদেরকে মূল্যায়ন করবেন, তবে আমরা আশা করি তাদের মানুষ সেই জায়গাটি মনে রাখবেন এবং পরিবর্তনের জন্য, আগামী সুন্দর বাংলাদেশের জন্য তাদের কাছে আমরা দোয়া চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা 18 আসনে এনসিপি মনোনীত এবং 10 দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের সঙ্গে। তিনি তার নানান পরিকল্পনার কথা তুলে ধরেছেন। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদের এভাবে পরিকল্পনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা আশা করি তারা, যারাই নির্বাচিত হয়ে যাবেন, তারাই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মাধ্যমে দেশের মানুষের অধিকার নিশ্চিত করবেন। এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো আসন থেকে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।